কিছু জিনিস আসবে দেখবেন এর নেপথ্যে যে অন্য একটা চক্র, কারণ আমরা পতিত সরকারের যে অংশটা এটি হয়তো দৃশ্যমান নাই, কিন্তু অদৃশ্যমান এই শক্তিটা যে আপনার নেপথ্যে নির্বাচন এবং নির্বাচন কেন্দ্রিক আপনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি লক্ষ্য করেছি যে 13 তারিখের মানে এই বৈঠকের পরে এক ধরনের কিন্তু বিপরীতমুখী আর একটা হাইপ তোলা হয়েছে। ঠিক আছে, রিমন ভাই যেটি বলছিলেন নিশ্চয়ই এই সব কিছুই স্বাভাবিক হতে পারে, কিন্তু কি হয়েছে আমরা জানি না। অনেক রকমের গুজব, প্রেডিকশন, ধারণা অনেকভাবে অনেক কিছু ছড়াচ্ছে, সেটি বিষয় না। বিষয়টা হচ্ছে কি, এরকম একটি শীর্ষ পর্যায়ের বৈঠকের পরে যখন কয়েক লাইনের একটি যৌথ বিবৃতি আসে এবং সেটি নির্বাচন নিয়ে এবং শর্তযুক্ত, তখন তো মানুষ মনে করে এটাই বুঝি ফলাফল। আপনি একজন নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আপনি আর কি প্রত্যাশা করেছিলেন যে ওই বৈঠকের পর আপনি জানতে পারবেন? দেখুন, ধন্যবাদ নাজুর ভাই। আসলে যৌথ বিবৃতির মধ্য দিয়ে যেটি প্রকাশিত হয়েছে আমরা অতটুকু জেনেছি। আর তাদের যে 1-to-1 যে মিটিংটা হয়েছে লম্বা সময় নিয়ে, সেটি আমরা জানার কোনো সুযোগ নেই, আমরা জানতে পারি নাই। সম্ভবত আপনারাও জানতে পারেন। আমাদের জানার অধিকার আছে কিনা? না, আমি বলি এই জায়গাতে জানার অধিকার আছে, তবে কিছু কিছু ইস্যু যেগুলো হয়তো আমার মনে হয় যে জনগণকে অ্যাফেক্ট করে না, এরকম ইস্যু জানার অধিকার আমার থাকার চাইতে আমি মনে করি যে দেশের স্বার্থে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে অনেক ইস্যু হয়তো আমরা এই মুহূর্তে ডিসক্লোজ না করাটা আমি শ্রেয় মনে করি। জাতীয় নিরাপত্তার বিষয় বাদ দিয়ে যদি অন্য কিছু থাকে, সেটি যদি জানানো না হয়, সেক্ষেত্রে মানুষের মনে নানা রকমের প্রশ্ন উঠতে পারে। আমি মনে করি যে সেগুলো জানার সাথে আপনি গেস করতে পারেন, একজন নাগরিক হিসেবে আমি গেস করতে পারি। সেটি হচ্ছে এর পরবর্তীতে জাতীয় ঐক্যমত এবং গভর্নমেন্টের যে মানে ওয়ে অফ মানে এক্সিট যেটা, সেটা আপনি দেখবেন যে ক্রমান্বয়ে এই জিনিসগুলো কিন্তু স্পষ্ট হয়ে আসবে আমার ধারণা। মানে ঘটনা দেখে দেখে আমরা বুঝবো কি আলোচনা হয়েছে, এটা খুব ক্লিয়ার চলে আসবে একটা জিনিস। আরেকটি জিনিস হচ্ছে দেখুন, এখানে গভর্নমেন্ট যেটা নিয়ে আমরা শুরুতে কথা বলেছিলাম, সেটি হচ্ছে যে এই আলোচনা, এই বিতর্ক থাকবে, এটি গণতন্ত্রের আসলে প্র্যাকটিস। কারণ আপনি এক মত দেবেন, আমি এক ধরনের মত দেবো, কিন্তু ফাইনালি তো আমরা একটা জায়গায় এসে দাঁড়াবো দেশের স্বার্থে। তা আমি যেটা মনে করি, দেখুন এখানে আরেকটা জিনিস আমি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের সাথে জনাব তারেক রহমানের যে বৈঠক, আপনি লক্ষ্য করবেন তাদের শুরু থেকে শেষ পর্যন্ত কিছু ছবি তো আমাদের সামনে প্রদর্শিত হয়েছে এবং তাদের আন্তরিকতা প্রদর্শিত হয়েছে এবং একজন আরেকজনকে সম্বোধন করার ব্যাপারটাও প্রদর্শিত হয়েছে। ওইসব ব্যাখ্যা বিশ্লেষণ করে, বডি ল্যাঙ্গুয়েজ ব্যাখ্যা করে অনেকে অনেক বার্তা দিয়েছে। এক্স্যাক্টলি, আমি যেটা মনে করি, আমার কাছে যেটা মনে হয়েছে সেটি হচ্ছে অনেক আন্তরিকতাপূর্ণ এবং হৃদ্যতাপূর্ণ বৈঠকটি হয়েছে। আমার মনে হয় যে ওখানে কে হেরেছে কে জিতেছে সেটা না, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ একটি বিজয়ের জায়গায় এসে দাঁড়িয়েছে। এখন এটাকে কেন্দ্র করে ধরনের কিছু কথা আসছে, তো যারা বিরোধিতা বা সমালোচনা বা প্রতিবাদ করছেন, তারা কি এই অর্জনটা, সাফল্যটা বুঝতে পারছেন না? এটি তারা বুঝতে পারেন। নিঃসন্দেহে রাজনৈতিক দল দায়িত্বশীল, সেটা ছোট বড় বিবেচনা না নিয়ে আমি মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দই সেটা বুঝতে পারেন। বুঝতে পেরেও তারপরে প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব কিছু স্বার্থ এজেন্ডা থাকে, সেটিকে কেন্দ্র করে হয়তো সেখানে গভর্নমেন্টের কাছে তো মানুষ দাবিগুলো করবে, আমরাও তো দাবিগুলো করি, আমরা বড় রাজনৈতিক দলের কাছেও সেই দাবিগুলো করি। এবং আমরা মনে করি যে আমি এই জায়গাতে যেটা বলি সেটা হচ্ছে যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, সেই সাথে বিএনপির দায়িত্ব আসলে অনেক বেশি। বিএনপির কাছে মানুষ অনেক কিছুই প্রত্যাশা করে এবং বিএনপিকে নিয়েও কিন্তু মানুষ বেশি সমালোচনাও করে। তো সমালোচনা করে যেরকম তার কাছে প্রত্যাশা এরকম, এবং বিএনপি সেই প্রত্যাশা এবং সমালোচনাকে পাশ কাটিয়ে যায় নাই। আমি বিশেষ করে দলের যিনি শীর্ষ নেতৃত্ব বেগম খালেদা এবং জনাব তারেক রহমান, তারা কিন্তু পাশ কাটিয়ে যায়নি, এগুলোকে অ্যাড্রেস করেছেন। এবং আমি মনে করি তাদের পক্ষ থেকে যে স্পিচগুলো আমরা দেখেছি, তাদের যে বক্তব্য, তাদের যে রাষ্ট্র ঐক্য সংহতি গঠন করার ক্ষেত্রে যে ভূমিকা, সেটি কিন্তু আমাদের কাছে স্পষ্ট যে তারা আসলে এগুলোকে অ্যাড্রেস করেই কিন্তু সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছেন। এখানে দেখুন নাজমুল ভাই, আমি একটা কথা বলি, আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারের, আমি আরেকটা জায়গায় এই কথাটা বলেছি, আমি আপনার চ্যানেলেও বলতে চাই, আপনি যদি পৃথিবীতে অন্তর্বর্তীকালীন সরকারের মানে নজিরটা দেখেন, তাহলে 26টি দেশ আপনাকে আমি এক্সাম্পল দেখাতে পারবো। এর মধ্যে 16টি দেশ কিন্তু সাকসেস স্টোরি আছে অন্তর্বর্তীকালীন সরকারের, আর 10টি একদম টোটালি ফেল করেছে। এখন সাকসেস স্টোরি কোন জায়গায়? যারা দীর্ঘমেয়াদে ছিল তারা সাকসেসফুল হয়েছে। আমি বলছি যারা খুব স্বল্প মেয়াদে, অর্থাৎ 1 বছর 7 মাস, তারা সবাই কিন্তু সাকসেস স্টোরিতে আসছে। এবং সেখানে কিন্তু আমাদের মতো এরকম একটা অতি সম্প্রতি আপনি ফেলিউরের কারণ কি দীর্ঘমেয়াদ? এক্স্যাক্টলি, সেখানে কিন্তু এই যে সংস্কার এবং নির্বাচন যে প্রলম্বিত হয়েছে প্রত্যেকটি দেশ, আপনি দুই একটা আমরা কি দীর্ঘমেয়াদে যাচ্ছি? আমি দুই একটা কথা বলি, যেমন ধরেন এখানে ফেলিউরের জায়গায় আপনার আছে সুদান, মালি, লিবিয়া, নাইজার, হাইতি, ইভেন শ্রীলঙ্কাও আপনি দেখবেন যে এই যে 22-23, লাইবেরিয়া, পর্তুগাল। আপনি যদি সাকসেস স্টোরিতে যান, তারপরে যেন গ্যাবন, থাইল্যান্ড, নেপাল, চিলি, স্পেন, ইন্দোনেশিয়া, গ্রিস, বেলজিয়াম,
এগুলো কিন্তু সাকসেস স্টোরিতে। অর্থাৎ আমি যেটা মনে করি নির্বাচন এবং নির্বাচনকে ইস্যু করে কেন্দ্র করে যে জিনিসটা আসছে, শুধুমাত্র যারা অ্যাক্টর এবং ফ্যাক্টরস দুটো জিনিস আপনাকে কনসিডারেশন রাখতে হবে। আমি এখানে রাজনৈতিক দলগুলোকে অ্যাক্টর মনে করি, ফ্যাক্টরসটা মনে করছি এর বিহাইন্ড দ্য স্ক্রিন। অর্থাৎ কিছু জিনিস আসবে দেখবেন এর নেপথ্যে যে অন্য একটা চক্র, কারণ আমরা পতিত সরকারের যে অংশটা এটি হয়তো দৃশ্যমান নাই, কিন্তু অদৃশ্যমান এই শক্তিটা যে আপনার নেপথ্যে নির্বাচন এবং নির্বাচন কেন্দ্রিক আপনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি লক্ষ্য করেছি যে 13 তারিখের মানে এই বৈঠকের পরে এক ধরনের কিন্তু বিপরীতমুখী আর একটা হাইপ তোলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন ইউটিউবে আপনি দেখবেন। তার মানে অনেকে সন্তুষ্ট হয় নাই এবং কিছু রাজনৈতিক দল হয়তো তাদের দাবির কারণে বার্গেনিং করছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এর নেপথ্যে আরেকটি চক্র আছে, যে চক্রটি বেসিক্যালি, আমি কিন্তু ওই ষড়যন্ত্র তত্ত্বের দিকে যেতে চাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছি কারণ একটা অংশ তো ছিল বাংলাদেশে এবং তারা যে কিছু লোক দেশ থেকে পালিয়েছে, আপনি সবগুলোকে নিয়ে তো পালায় নাই, এবং তাদের যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন উইন্ডো ছিল সেগুলো তো একেবারে আপনি সব ডিলিট হয়ে গেছে তাও কিন্তু না। সেই চক্রটি বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ ফেইল করে বা ফেইলিওরের তালিকায় যায়, সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে। প্রকাশ্যে যাদের ভূমিকা নিয়ে বলা হচ্ছে যে তারা বিলম্বিত করতে চায়, নির্বাচন অনিশ্চিত করতে চায়, সংস্কারের নামে দীর্ঘায়িত করতে চায় সবকিছু, এরপরে আবার পেছনের শক্তি এমনও তো হতে পারে অদৃশ্যমান শক্তিগুলো দৃশ্যমান শক্তির সাথে যারা অদৃশ্য, যারা পরাজিত না সংযোগ থাকতে পারে, এরা মানে প্রভাবিত হচ্ছে, যারা অভ্যুত্থানের হতে পারে, এটা হতে পারে, অমূলক বলা যাবে না, হতে পারে, কারণ কার্যক্রমের ভিতরে কিছু কিছু জিনিস তো আমাদের কাছে মনে হয়। তবে আগে ওই পক্ষের দিক থেকে এই পক্ষের এই অভিযোগ ছিল যে তারা পরাজিত। না একটু ইন্টারাপ্ট করেন, এখানে একটু বলে নিই আমি, সেটা হচ্ছে জনগণের কাছে হয়তো এই জিনিসটা একটু ভুলভাবে মেসেজ যেতে পারে। সেটা হচ্ছে যারা বার্গেনিং করছেন, দেখুন আপনি তো এই জিনিসটা আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি ছোট বড় সকল রাজনৈতিক দলকে ডাকছেন এবং এক ধরনের এন্টারটেনমেন্ট পাচ্ছেন, একটা গুরুত্ব পাচ্ছে, তো এটা তো সত্য। এই গুরুত্বটা আমি পাইতে থাকি, এই রকম সরকার যদি থাকে এটা আমি চাইবো না, চাইবো যখন নির্বাচন হয়ে যাবে তখন তো একটি কাঠামো তৈরি হবে এবং সেই কাঠামোর মধ্যে দিয়ে গণতান্ত্রিক চর্চায়, গণতান্ত্রিক প্র্যাকটিসে ছোট বড় সবগুলো রাজনৈতিক দলকে আপনি কগনিজেন্সে নেওয়া উচিত, গণতন্ত্রকে যদি আপনি বিকশিত করতে চান। কিন্তু আমাদের বাংলাদেশে বা আমাদের মতো তৃতীয় বিশ্বের ওভারনাইট যে একেবারে প্যারাডাইসে রূপান্তর করবেন তা তো হয়তো হবে না। তো সুতরাং আমি বড় দাগে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, দেখুন আপনি আমার কাছে 20টা ডিমান্ড করেছেন, ধরুন আমি 20টা ডিমান্ডই যদি পূরণ করি তাহলে পলিটিক্সে একটা কথা আছে যে আবার 20টা কিন্তু এসে ডিমান্ড দাঁড়াবে। তো সুতরাং এখানে আপনি এই যে ডিমান্ড এবং তার যে আউটপুট ফিড যেটা হয়, সেখানে যদি আপনি মৌলিক জায়গাগুলোতে আমরা একমত হই, অ্যাটলিস্ট আমরা একটা ট্র্যাকটে চলে যেতে চাই যে গণতান্ত্রিক প্র্যাকটিসটি দীর্ঘ 17 বছর বাংলাদেশে অনুপস্থিত ছিল, সেই জায়গায় যে আমরা যেতে চাই, এখানে কিন্তু 3টা ইস্যুকে কেন্দ্র করে আপনি যদি প্রায়োরিটাইজ করেন তাহলে আমি মনে করি নির্বাচন হচ্ছে একমাত্র প্রায়োরিটির দিকে আসা উচিত। অবশ্যই অনেক মধ্য দিয়ে বাদবাকি অনেক সমস্যার সমাধানে আরেকটা বিরতির সময় পার হয়ে যাচ্ছে, আশা করছি এই বিরতির পরও আপনাদেরকে ফিরে এসে পাবো সাথে।